গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের হিমু সমগ্র। ময়ূরাক্ষী। আজ থাকছে তৃতীয় পর্ব। আমার বাবা তার খাতায় আমার জন্য যেসব উপদেশ লিখে রেখে গেছেন তার মধ্যে একটার শিরোনাম হচ্ছে নির্লিপ্ততা। তিনি লিখেছেন, নির্লিপ্ততা। পৃথিবীর সকল মহাপুরুষ এবং মহাজ্ঞানীরা এই জগৎকে মায়া বলিয়া অভিহিত করিয়াছেন। আমি আমার ক্ষুদ্র চিন্তা ও ক্ষুদ্র বিবেচনায় দেখিয়াছি আসলেই মায়া। স্বামী ও স্ত্রীর প্রেম যেমন মায়া বই কিছুই নয়, ভ্রাতা ও ভগ্নীর স্নেহ সম্পর্কও তাই। যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্র স্বামী স্ত্রীর প্রেম বা ভ্রাতা ভগ্নীর ভালোবাসা কর্পূরের মতো উড়িয়া যায়। কাজেই তোমাকে পৃথিবীর সর্ববিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে। কোনো কিছুর প্রতি তুমি যেমন আগ্রহ বোধ করিবে না, আবার অনাগ্রহ বোধ করিবে না। মানুষ মায়ার দাস, সেই দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙিতে হইবে। মানুষের অসাধ্য কিছুই নাই, চেষ্টা করিলে তুমি তা পারিবে। তোমার ভিতরে সেই ক্ষমতা আছে। সেই ক্ষমতা বিকাশের চেষ্টা আমি তোমায় শৈশবেই করিয়াছি। একই সঙ্গে তোমাকে আদর এবং অনাদর করা হইয়াছে। মাতার প্রবল ভালোবাসা হইতেও তুমি বঞ্চিত হইয়াছ। এই সমস্তই একটি বড় পরীক্ষার অংশ। এই পরীক্ষায় সফলকাম হইতে পারলে প্রমাণ হইবে যে ইচ্ছা করলে মহাপুরুষদের এই পৃথিবীতে তৈরি করা যায়। যদি একটি সাধারণ কুকুরকেও যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায়, সেই কুকুর শিকারী কুকুরে পরিণত হয়। একজন ভালো মানুষ পরিবেশের চাপে ভয়াবহ খুনিতে রূপান্তরিত হয়। যদি তাই হয়, তবে কেন আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী মানব সম্প্রদায় তৈরি করতে পারিব না? বাবা আমার ভেতর থেকে মায়া কাটানোর চেষ্টা করেছেন। শৈশবের কথা কিছু কিছু মনে আছে। একটা খেলনা আমার হয়তো খুব পছন্দ হলো। তিনি কিনে আনলেন। গভীর আনন্দে আমি আত্মহারা। তখন হঠাৎ বাবা বললেন, আচ্ছা আয়, এইবার এই খেলনাটা ভেঙে টুকরো টুকরো করে ফেলি। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? এমনি। বাবা একটা হাতুড়ি নিয়ে খেলনা ভাঙতে বসতেন। আমি কাঁদো কাঁদো চোখে তাকিয়ে দেখতাম। একবার খাঁচায় করে একটা টিয়া পাখি নিয়ে এলেন। কি সুন্দর সবুজ রং, লাল টুকটুকে ঠোঁট। আমি বললাম, বাবা, আমরা কি এটা পুষব? তিনি হাসি মুখে বললেন, হ্যাঁ। আনন্দে আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, টিয়া পাখি কী খায় বাবা? শুকনা মরিচ খায়। ঝাল লাগে না? না। একটা শুকনা মরিচ নিয়ে এসে দাও, দেখবে কিভাবে কপ কপ করে খাবে। আমি ছুটে গেলাম শুকনা মরিচ আনতে। মরিচ এনে দেখি বাবা টিয়া পাখিটা গলা টিপে মেরে ফেলেছেন। এমন সুন্দর একটা পাখি মরে পড়ে আছে। ভয়ঙ্কর একটা ধাক্কা লাগলো। বাবা বললেন, মন খারাপ করবি না, মৃত্যু হচ্ছে এ জগতের আদি সত্য। তিনি তার পুত্রের মন থেকে মায়া কাটাতে চেষ্টা করছেন। তার চেষ্টা কতটা সফল হয়েছে? মায়া কি কেটেছে? আমার তো মনে হয় না। এই যে মজিদ চুপচাপ বসে আছে, পত্রিকার পাতা উল্টাচ্ছে, কেন জানি বড় মায়া লাগছে তাকে দেখে। এই মায়া আমার বাবা শত ট্রেনিংয়েও কাটাতে পারেননি, অথচ মজিদ কোনো রকম ট্রেনিং ছাড়াই সব মায়া কাটিয়ে বসে আছে। মজিদকে ছাত্র হিসাবে পেলে বাবার লাভ হতো। মজিদ। কি? আমার হাতে একটা চাকরি আছে, করবি? কি চাকরি? কি চাকরি জানি না, আমার বড় ফুফা বলেছিলেন জোগাড় করে দিতে পারেন। তিনি আমাকে কিভাবে চেনেন? চেনেন না? চাকরিটা আমার জন্য, তবে আমি তোকে পাইয়ে দেব। দরকার নেই। দরকার নেই কেন? টাকা পয়সার টানাটানি তো এখন আর আগের মতো নেই। দেশে এবার থেকে আর পাঠাতে হবে না। কেন? বাবা মারা গেছেন। সে কি? আমি বিস্মিত চোখে তাকিয়ে রইলাম। মজিদ বলল, এত অবাক হচ্ছিস কেন? বুড়ো হয়েছে, মারা গেছে, কিছুদিন পর আর বোনকেও টাকা পাঠাতে হবে না। সেও কি মারা যাচ্ছে? না, তার ছেলে পাশ করে গেছে, বিএ পাশ করেছে, চাকরি বাকরি কিছু পেয়ে যাবে। তুই চাস না তোর একটা গতি হোক? আরে দূর দূর, ভালোই তো আছি। মজিদ হাই তুলল। আমি বললাম, ভাত খেয়েছিস? না। চল খেয়ে আসি। রাস্তায় নেমেই মজিদ বলল, বিয়ে বাড়িটারি কিছু পাওয়া যায় কিনা খুঁজে দেখবি, বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমি বললাম, বিয়ে বাড়ি খুঁজতে হবে না, চল পুরন ঢাকায় গিয়ে তোকে বিরিয়ানি খাওয়াবো, টাকা আছে। আবার অত দূর যাব? আজ ছুটির দিন ছিল, একটু হাঁটলেই বিয়ে বাড়ি পেয়ে যেতাম। তুই কি একটা বিয়ে করবি নাকি? আমি? আরে দূর দূর, বিয়ে করা মানে শতেক যন্ত্রণা, শতেক দায়িত্ব, দায়িত্ব ভালো লাগে না। সিগারেট খাবি? মজিদ হ্যাঁ না কিছুই বলল না। দিলে খাবে, না দিলে খাবে না।
আমি রাস্তার মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। মজিদ নির্লিপ্ত ভঙ্গিতে টানছে। আমি বললাম, তুই দিন দিন কী হয়ে যাচ্ছিস বলতো? কী হচ্ছি? গাছ হয়ে যাচ্ছিস। সত্যি সত্যি গাছ হতে পারলে ভালোই হতো। আমরা রিকশার খোঁজে বড় রাস্তা পর্যন্ত চলে এলাম। রিকশা আছে, তবে ওরা কেউ পুরন ঢাকার দিকে যাবে না। দূরের ট্রিপে ওদের ক্ষতি, কাছের ট্রিপে পয়সা বেশি, পরিশ্রমও কম। এত কিছু মাথায় ঢুকবে না, এরকম বোকা একজন রিকশাওয়ালার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মজিদ, বল, তুই দেখ রিকশা পাস কিনা, আমি চট করে একটা টেলিফোন করে আসি। আচ্ছা। আমি টেলিফোন করতে ঢুকলাম তরঙ্গিনী নামের স্টেশনারি দোকানে। আজকাল চমৎকার সব দোকান হয়েছে। এদের নাম যেমন সুন্দর, সাজসজ্জাও সুন্দর। আমাকে দেখেই দোকানের সেলসম্যান জামান এগিয়ে এলো। এই ছেলের বয়স অল্প, সুন্দর চেহারা। একদিন দেখি দোকানে আর আসছে না। মাস দুয়েক পরে আবার এসে উপস্থিত, সমস্ত মুখ ভর্তি বসন্তের দাগ। ব্যাপারটা বিস্ময়কর, কারণ পৃথিবী থেকে বসন্ত উঠে গেছে। এই ছেলে সেই বসন্ত পেল কী করে? সবসময় ভাবি জিজ্ঞেস করব, জিজ্ঞেস করা হয়ে ওঠে না। তবে তার মুখে দাগ হবার পর তার ব্যবহার খুব ভালো হয়েছে। আগে ব্যবহার খুব খারাপ ছিল। জামান হাসি মুখে বলল, স্যার ভালো আছেন? টেলিফোন করবেন? যদি টেলিফোনে ডায়াল টোন থাকে এবং টেলিফোনের চাবি থাকে তাহলে করব। 2টা টেলিফোন করব, এই যে 4 টাকা। টাকা দিয়ে সবসময় লজ্জা দেন স্যার। লজ্জার কিছু নাই। টেলিফোন শেষে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। প্রায়ই জিজ্ঞেস করব ভাবি, কিন্তু মনে থাকে না। আজ আপনি মনে করে দেবেন। জি আচ্ছা। আমার সামনে টেলিফোন দিয়ে জামান সরে গেল। এইটুকু ভদ্রতা আছে। অধিকাংশ দোকানেই টেলিফোন করতে দেয় না, টাকা দিয়েও না। যদিও দেয়, রিসিভারের আশেপাশে ঘুরঘুর করে, কি কথা হচ্ছে শুনবার জন্য। হ্যালো, কে কথা বলছেন? তুমি কি মীরা? হ্যাঁ হ্যাঁ, আমি মীরা। আপনি কে? আমি বুঝতে পারছি, আপনি টুটুল। আসলজন না, নকলজন। ওই দিন খট করে টেলিফোন নামিয়ে রাখলেন কেন? আমার অসম্ভব কষ্ট হয়েছিল। টেলিফোন নামিয়ে রাখিনি তো, হঠাৎ লাইন কেটে গেল। আমিও তাই ভেবেছিলাম। অনেকক্ষণ টেলিফোনের সামনে বসেছিলাম। লাইন কেটে গেলে তাহলে আবার করলেন না কেন? টাকা ছিল না। টাকা ছিল না মানে? আমি তো বিভিন্ন দোকান টোকান থেকে টেলিফোন করি, 2টা টাকা পকেটে নিয়ে যাই। আরেকবার করতে হলে আরও 2 টাকা লাগবে। বুঝতে পারছো? পারছি। এখন আপনার স্বরে টাকা আছে তো? আছে। ওই দিন আপনার টেলিফোন পাওয়ার পর বাবাকে সব বললাম। বাবাকে তো চেনেন না, বাবা খুবই রাগী মানুষ। তিনি প্রথমে আমাদের দুজনকে খুব বকা দিলেন, আপনাকে রাস্তা থেকে তোলার জন্য এবং পথে নামিয়ে দেবার জন্য। তারপর, আচ্ছা আপনি আমার কথা শুনছেন তো? হ্যাঁ শুনছি। তারপর বাবা গাড়ি বের করে থানায় গেলেন, ফিরে এলেন মন খারাপ করে। মন খারাপ করে ফিরলেন কেন? কারণ ওসি সাহেব আপনার সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন। আপনি নাকি পাগল ধরনের, তার উপরে কবি। আমি কবি? হ্যাঁ, আপনি যে কবিতার খাতাটা থানায় ফেলে এসেছিলেন, বাবা সেইটাও নিয়ে এসেছেন। তাই নাকি? হ্যাঁ, আমি সবগুলো কবিতা পড়েছি। কেমন লাগলো? ভালো, অসাধারণ। সবচেয়ে ভালো লাগলো কোনটা বলবো? আমার কিন্তু মুখস্থ। কবিতাটার নাম রাত্রি। পরীক্ষা নিচ্ছি, দেখি সত্যি সত্যি তোমার মুখস্থ কিনা। কবিতাটা বলো। মীরা সঙ্গে সঙ্গে আবৃত্তি করল। অতন্দ্রিলা ঘুমাওনি জানি, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি শোনো। সৌর তারা ছাওয়া এই বিছানায় সূক্ষ্ম জাল রাত্রির মশারি, কত দীর্ঘ দুজনার গেল সারাদিন আলাদা নিঃশ্বাসে। এতক্ষণে ছায়া ছায়া পাশে ছুঁই, কি আশ্চর্য দুজনে দুজনা। অতন্দ্রিলা, হঠাৎ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্না, দেখি তুমি নেই। কবিতা সে আবৃত্তি করল চমৎকার। আবৃত্তি শেষে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, কি বলতে পারলাম? হ্যাঁ পারলে। তোমার স্মৃতিশক্তি ভালো। হ্যাঁ পারলে, তোমার স্মৃতিশক্তি ভালো। তবে কবিতা সম্পর্কে কোনো ধারণা নেই। কেন? এটা কি ভালো কবিতা না? অবশ্যই ভালো, তবে আমার লেখা না। আমিও চক্রবর্তীর। আপনার নোটবইয়ের সব কবিতাই কি অন্যের? হ্যাঁ, মাঝে মাঝে কিছু কবিতা পড়ে মনে হয় এগুলি আমারই লেখার কথা ছিল, কোনো কারণে লেখা হয়নি। তখন সেটা নোটবুকে টুকে রাখি। আপনি কি খুব কবিতা পড়েন? না, একেবারেই না।
তবে আমার একজন বান্ধবী আছে, সে খুব পড়ে এবং জোর করে আমাকে কবিতা শোনায়। ওর নাম কি? ওর নাম রূপা, তবে আমি তাকে মাঝে মাঝে ময়ূরাক্ষী ডাকি। বাহ, কি সুন্দর নাম! সে কিন্তু এই নাম একেবারেই পছন্দ করে না। কেন বলুন তো? কারণ এই নামে এলিফ্যান্ট রোডে একটা জুতার দোকান আছে। মীরা খিলখিল করে হেসে উঠল। অনেকক্ষণ পর্যন্ত হাসল। মনে হলো মেয়েটা যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশে কেউ রসিকতা করে না, সবাই গম্ভীর হয়ে থাকে। সামান্য রসিকতায় এই কারণেই সে এতক্ষণ ধরে হাসছে। হ্যালো, আপনি কিন্তু টেলিফোন রাখবেন না। আচ্ছা, রাখবো না। ওই দিন আপনার সঙ্গে কথা বলার পর থেকে এমন হয়েছে, টেলিফোন বাজার সঙ্গে সঙ্গে ছুটে যাই। মনে হয় আপনি টেলিফোন করেছেন। তাই নাকি? হ্যাঁ। আরেকটা ব্যাপার বলি, মা আপনার জন্য খুব চমৎকার একটা পাঞ্জাবি কিনে রেখেছেন। ওই পাঞ্জাবিটি নেয়ার জন্য হলেও আপনাকে আমাদের বাসায় আসতে হবে। আসব। কবে আসবেন? টুটুলকে খুঁজে পেলেই আসব। আপনি ওকে কোথায় খুঁজবেন? আমি খুব সহজেই পাবো। হারানো জিনিস খুঁজে পাওয়ার ব্যাপারে আমার খুব নামডাক আছে। আচ্ছা, ওই দিন আপনি কি করে বললেন যে টুটুল ভাইয়ের কপালে কাটা দাগ আছে? আমার কিছু সুপারন্যাচারাল ক্ষমতা আছে। আমি মাঝে মাঝে অনেক কিছু বলতে পারি। বলুন তো আমি কি পরে আছি? তোমার পরনে আকাশি রঙের শাড়ি। হলো না, আপনার আসলে কোনো ক্ষমতা নেই। ঠিক ধরেছ, কিন্তু আপনি যখন বলেছিলেন যে আপনার সুপারন্যাচারাল ক্ষমতা আছে, আমি বিশ্বাস করেছিলাম। মনে হচ্ছে তোমার একটু মন খারাপ হয়েছে। হ্যাঁ, হয়েছে। টেলিফোন কি রেখে দেব? না না, প্লিজ, আপনার ঠিকানা বলুন। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। অনেকক্ষণ কথা হয়েছে, আর না। মজিদ বোধহয় রিকশা ঠিক করে ফেলেছে। তবে ঠিক করলেও সে আমাকে এসে বলবে না, অপেক্ষা করবে। এর মধ্যেই দ্রুত রূপার সঙ্গে একটা কথা সেরে নেওয়া দরকার। আমি টেলিফোন করতেই রূপার বাবা ধরলেন। আমি গম্ভীর গলায় বললাম, এটা কি রেলওয়ে বুকিং? তিনি ক্ষিপ্ত গলায় বললেন, ফাজিল ছোকরা, হু আর ইউ? কী চাও তুমি? রূপাকে দেবেন? রাস্কেল, ফাজলামি করার জায়গা পাও না। আমি তোমাকে এমন শিক্ষা দেব। আপনি এত রেগে গেছেন কেন? শাট আপ। আমি ভদ্রলোককে আরও খানিকক্ষণ হইচই করার সুযোগ দিলাম। আমি জানি হইচই শুনে রূপা এসে টেলিফোন ধরবে। হলোও তাই। রূপার গলা শোনা গেল। সে করুণ গলায় বলল, তুমি চলে এসো। কখন? এই এখন। আমি বারান্দায় দাঁড়িয়ে থাকব। আচ্ছা, আসছি। অনেকবার আসছি বলেও তুমি আসোনি। এইবার যদি না আসো তাহলে? তাহলে কি? রূপা খানিকক্ষণ চুপচাপ থেকে বলল, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকব। রূপার বাবা সম্ভবত তার হাত থেকে টেলিফোনটা কেড়ে নিলেন। খট করে রিসিভার নামিয়ে রাখার শব্দ হলো। আজ ওদের বাড়িতে ভূমিকম্প হয়ে যাবে। রূপার বাবা মা ভাই বোন কেউ আমাকে সহ্য করতে পারে না। রূপার বাবা তার দারোয়ানকে বলে রেখেছেন কিছুতেই যেন আমাকে ওই বাড়িতে ঢুকতে না দেয়া হয়। আজ কি হবে কে জানে। বাইরে এসে দেখি মজিদ রিকশা ঠিক করেছে। রিকশাওয়ালা রিকশার সিটে বসে ঘুমোচ্ছে। মজিদ শান্ত মুখে ড্রাইভারের পাশে বসে বিশ্রাম করছে। আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আজও জামানকে জিজ্ঞেস করা হলো না, তার মুখে বসন্তের দাগ এলো কী করে। কিছু কিছু প্রশ্ন আছে যা কোনোদিনও করা হয় না। এটিও বোধহয় সেই জাতীয় কোনো প্রশ্ন। বিরিয়ানি খেয়ে অনেক রাতে ফিরলাম। অসহ্য গরম। সেই গরমে ছোট্ট একটা চৌকিতে আমি এবং মজিদ শুয়ে আছি। মজিদের হাতে হাত পাখা। সে দ্রুত তার পাখা নাড়ছে। গরম তাতে কমছে না, বরং বাড়ছে। মনে হচ্ছে ময়ূরাক্ষী নদীটাকে বের করতে হবে, নয়তো এই দুঃসহ রাত পার করা যাবে না। মজিদের হাত পাখার আন্দোলন থেমে গেছে। সে গভীর ঘুমে অচেতন। ঘরে শুনশান নীরবতা। আমি ময়ূরাক্ষী নদীর কথা ভাবতে ভাবতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে দৃশ্য পাল্টে গেল। এই নদী এক এক সময় এক একভাবে আসে। আজ এসেছে দুপুরের নদী হয়ে। প্রখর দুপুর। নদীর জলে আকাশের ঘন নীল ছায়া ঝিম ধরে আছে চারিদিক। হঠাৎ নদী মিলিয়ে গেল। মজিদ ঘুমের মধ্যেই বৃষ্টি শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই মজিদ, এই। মজিদ চোখ মেলল। কি হয়েছে রে? কিছু না। স্বপ্ন দেখেছিস? দুঃস্বপ্ন? না। কি স্বপ্ন দেখেছিস বল তো? মজিদ অনেকক্ষণ চুপ করে থেকে ক্ষীণ স্বরে বলল, স্বপ্নে দেখলাম বাবা আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। মজিদ শুয়ে পড়ল। আমি জানি না মজিদের বাবা কিভাবে তার গায়ে হাত বুলাতেন। আমার ইচ্ছে করছে ঠিক সেই ভঙ্গিতে মজিদের গায়ে হাত বোলাতে। হিমু। কি? আমার বাবা আমাকে আদর করত। সব বাবারাই করে। আমার বাবা খুব বেশি করত।
একদিন কি হয়েছে জানিস? বল, শুনছি। না থাক। থাকবে কেন, শুনি। এই গরমে ঘুম আসছে না। তোর গল্প শুনলে ভালো লাগবে। আমি তখন খুব ছোট। তারপর? না থাক। মজিদ আর শব্দ করল না। ঘরের ভিতর অসহ্য গরম। আমি অনেক চেষ্টা করেও নদীটা আনতে পারছি না। আজ আর পারবো না। আজ বরং বাবার কথাই ভাবি। আমার বাবা কি আমাকে ভালোবাসতেন, নাকি আমি ছিলাম তার খেলার কোনো পুতুল? যে পুতুল তিনি নানাভাবে ভেঙে নতুন করে তৈরি করতে চেষ্টা করেছিলেন। কত রকম উপদেশে তিনি তার খাতা ভর্তি করে রেখেছেন। মৃত্যুর আগের মুহূর্তে হয়তো ভেবেছেন, এইসব উপদেশ আমি অক্ষরে অক্ষরে মেনে চলব। আমি কি সেই সব উপদেশ মানি, নাকি মানার ভান করি? তার খাতায় লেখা উপদেশ নাম্বার 11, সৃষ্টিকর্তার অনুসন্ধান। সৃষ্টিকর্তার অনুসন্ধান করবে, ইহাতে আত্মার উন্নতি হইবে। সৃষ্টিকর্তাকে জানা এবং আত্মাকে জানা একই ব্যাপার। স্বামী বিবেকানন্দের একটি উক্তি এই প্রসঙ্গে স্মরণ রাখিও। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিস ঈশ্বর। মজিদ আবার কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তবে কাঁদছে ঘুমের মধ্যে। সে আবার ঘুমিয়ে পড়েছে। সে কি প্রতি রাতেই কাঁদে? বড় ফুপু অবাক হয়ে বললেন, তুই কোত্থেকে? আমি বললাম, আসলাম আর কি। তোমাদের খবর কি? 15 দিন হয় উদয় হয়ে গেলি। তোমাদের খবর কি? তোর কত খোঁজ করছি, গিয়েছিলি কোথায়? মজিদের গ্রামের বাড়িতে। মজিদকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করে এলাম। মজিদ আবার কে? তুমি চিনবে না, আমার ফ্রেন্ড। আমাকে এত খোঁজাখুঁজি করছিলে কেন? বড় ফুপু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোকে খুঁজছি বাদলের জন্য। ওকে তুই বাঁচা। অসুখ? তুই নিজে গিয়ে দেখ। ও তার পড়ার বইপত্র সব পুড়িয়ে ফেলেছে। 1 সপ্তাহ পরে পরীক্ষা। বলো কি? বাদলের ঘরে গিয়ে দেখি সে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই পড়াশোনা করছে। পরিবর্তনের মধ্যে তার মাথার চুল আরও বড় হয়েছে, দাড়ি গোঁফ আরও বেড়েছে, গায়ে চকচকে সিল্কের পাঞ্জাবি। বাদল হাসি মুখে আমার দিকে তাকালো। আমি বললাম, খবর কী রে? বাদল বলল, খবর তো ভালোই। তুই নাকি বই পড়াচ্ছিস? সব বই তো পড়াচ্ছি না, যেগুলো পড়া হচ্ছে সেগুলো পুড়িয়ে ফেলছি। ও আচ্ছা। বাদল হাসতে হাসতে বলল, মা বাবার দুজনেরই ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে। তোর কি ধারণা, মাথা ঠিকই আছে? হ্যাঁ ঠিক আছে, তবে মাথায় উকুন হয়েছে। বলিস কি? মাথা ঝাঁকি দিলে টুপটুপ করে উকুন পড়ে। বলিস কি? হ্যাঁ সত্যি, দেখবে? থাক থাক, দেখাতে হবে না। হিমু ভাই, তুমি এসেছো ভালোই হয়েছে। বাবাকে বুঝিয়ে দাও। বাবার ধারণা আমার সব শেষ। ফুপা কি বাসায়? হ্যাঁ বাসায়। কিছুক্ষণ আগে আমার ঘরে ছিলেন, নানান কথা বুঝাচ্ছেন। আমি ফুপার সঙ্গে দেখা করতে গেলাম। তার স্বাস্থ্য এই কয়দিনে মনে হয় আরও ভেঙেছে। চোখের চাউনিতে দিশেহারা ভাব। তিনি আমার দিকে বিষণ্ণ চোখে তাকালেন, যে দৃষ্টি বলে দিচ্ছে, তুমি আমার ছেলের এই অবস্থার জন্য দায়ী। তোমার জন্য আমার এই অবস্থা। কেমন আছেন ফুপা? ভালো। রিনকি কোথায়? শ্বশুরবাড়িতে? হ্যাঁ। সন্ধ্যাবেলায় ঘরে বসে আছেন যে, প্র্যাকটিসে যাচ্ছেন না? আর প্র্যাকটিস, সব মাথায় উঠেছে। আমি ফুপার সামনের চেয়ারে বসলাম। মনে হচ্ছে আজও তিনি খানিকটা মদ্যপান করেছেন। আমি সহজ গলায় বললাম, ফুপা ওই চাকরিটা কি আছে? কোন চাকরি? ওই যে আমাকে বলেছিলেন বাদলকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেলে ব্যবস্থা করে দেবেন। তুমি চাকরি করবে? নতুন কথা শুনছি। আমি করব না, আমার এক বন্ধুর জন্য। ফুপা চুপ করে রইলেন। আমি বললাম, বাদলের ব্যাপারটা আমি দেখছি, আপনি ওর চাকরিটা দেখুন। বাদলের কিছু তুমি করতে পারবে না। ও এখন সমস্ত চিকিৎসার অতীত। বইপত্র পুড়িয়ে ফেলছে, ছাদে আগুন জ্বালিয়েছে, সেই আগুনের সামনে মাথা ঝাঁকাচ্ছে, আর মাথা থেকে উকুন পড়ছে আগুনে। পটপট শব্দ হচ্ছে। ছি ছি, কী কাণ্ড! আমি হতভম্ব হয়ে দেখলাম। একবার ভাবলাম একটা চড় লাগাই, তারপর মনে হলো কী লাভ। ফুপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি হাসলাম। ফুপা বললেন, তুমি হাসছো? তোমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে, আমার কাছে না। আমি বাদলের ব্যাপারটা দেখছি, আজই দেখছি। আপনি আমার বন্ধুর চাকরির ব্যবস্থাটা দেখবেন। তোমার বন্ধু কি তোমার মতো? না, ও চমৎকার ছেলে, 7 চরে রা নেই টাইপ। আমি বাদলকে নিয়ে বের হলাম। বাদল মহা খুশি। রাস্তায় নেমেই বলল, তোমার পরিকল্পনা কি হিমু ভাই? সারা রাত রাস্তায় হাঁটবো? 2 বছর আগের কথা কি তোমার মনে আছে? সারা রাত আমরা হাঁটলাম, জ্যোৎস্না রাত। মনে হচ্ছিল
আমরা দস্তয়েভস্কির উপন্যাসের কোনো চরিত্র। মনে আছে? আছে। আজও কি সেই রকম কিছু? না, আজ যাচ্ছি সেলুনে, দাড়িগোঁফ কামাবো। বাদল হতভম্ব হয়ে গেল, যেন এমন অদ্ভুত কথা সে জীবনে শোনেনি। ক্ষীণ স্বরে বলল, দাড়িগোঁফে লম্বা চুলে তোমাকে যে কি অদ্ভুত সুন্দর লাগে তা তো তুমি জানো না। তোমাকে অবিকল রাসপুটিনের মতো লাগে। রাসপুটিনের মতো লাগলেও ফেলে দিতে হবে। এক জিনিস বেশি দিন ধরে রাখতে নেই, ভোল পাল্টাতে হয়, অনেকটা সাপের খোলস ছাড়ার মতো। কিছুদিন অন্য সাজে থাকবো, তারপর আবার। তাহলে কি আমিও ফেলে দেব? দেখ চিন্তা করে। অবশ্য উকুনের জন্য কষ্ট হচ্ছে, ভয়ঙ্কর চুলকায়, রাতে ঘুম ভালো হয় না। তাহলে বরং ফেলেই দে। তুমি ফেললে তো ফেলবই। বাদল হাসতে লাগলো, মনে হচ্ছে গভীর কোনো আনন্দে তার হৃদয় পূর্ণ হয়ে আছে। দুজনে চুল কেটে দাড়িগোঁফ ফেলে দিলাম। বাদল কয়েকবারই বলল, ভীষণ হালকা লাগছে, মনে হচ্ছে বাতাসে উড়ে যাব। তুমি বললাম, আয়নার দিকে তাকিয়ে দেখো, নিকেকে অন্য মানুষ বলে মনে হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। মাঝে মাঝে নিজেকে অচেনা করাও দরকার। যখন যে সাজ ধরবি সেই রকম ব্যবহার করবি, একে বলে ব্যক্তিত্ব রূপান্তর। বুঝতে পারছিস? পারছি। ফুপা এবং ফুপু তাদের ছেলেকে দেখে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারলেন না। সবার আগে নিজেকে সামলে নিলেন ফুপা। আমার দিকে তাকিয়ে কোমল গলায় বললেন, তোমার বন্ধুকে নিয়ে কাল আমার চেম্বারে এসো, 11টা থেকে 12টার মধ্যে। মনে থাকবে? হ্যাঁ, থাকবে। হিমু, মেনি থ্যাঙ্কস। আমি হাসলাম। ফুপা বললেন, আমার ঘরে এসো, গল্প করি। তোমার সঙ্গে গল্পই করা হয় না। আমি বললাম, আপনি যান, আমি আসছি, একটা টেলিফোন করে আসি। ফুপা বললেন, তোমার এই টেলিফোন ব্যাধির একটা চিকিৎসা হওয়া দরকার। কার সঙ্গে এত কথা বলো? ঘন্টার পর ঘন্টা কথা। আমার তো দুটো কথা বললেই বিরক্তি লাগে। ওপাশ থেকে হ্যালো শুনেই আমি বললাম, কে, মীরা? অনেকক্ষণ কোনো শব্দ হলো না। আমি নিশ্চিত মীরা নিজেকে সামলানোর জন্য সময় নিচ্ছে। হ্যালো, তুমি কি মীরা? আপনি আমাদের এত কষ্ট দিচ্ছেন কেন? কষ্ট দিচ্ছি? হ্যাঁ, দিচ্ছেন। না হয় আমরা একটা ভুল করেছিলাম। সব মানুষই তো ভুল করে। সামান্য ভুলের জন্য যদি এত কষ্ট দেন। আমি টেলিফোন করলে কষ্ট পাও? হ্যাঁ, পাই, কারণ আপনি হঠাৎ রেখে দেন। আপনি কি মানুষটাই এমন, না ইচ্ছা করে এসব করেন? বেশিরভাগ সময় ইচ্ছে করেই করি। আপনি কি একবার আসবেন আমাদের বাসায়? এখনও বুঝতে পারছি না, হয়তো আসব। কবিতার খাতাটা নিতে আসবেন না? ওটা আমি তোমাকে উপহার দিলাম মীরা। তার মানে আপনি আসবেন না? না, মানুষের মুখোমুখি হতে আমার ভালো লাগে না, এতে অতি দ্রুত মায়া পড়ে যায়। টেলিফোনে কথা বললে মায়া জন্মানোর সম্ভাবনা কম, সেই জন্যই টেলিফোন আমার এত প্রিয়। টেলিফোনে কথা বললে মায়া জন্মায় না, মায়া জন্মানোর অনেক কষ্ট। তাছাড়া তাছাড়া কি? থাক, আরেকদিন বলবো। আপনার বান্ধবী রূপার সঙ্গে কি আপনার প্রায় দেখা হয়? মাঝে মাঝে হয়। যখন সে যেতে বলে তখন যাই না, যখন যেতে বলে না তখন হঠাৎ উপস্থিত হই। উনি কি খুবই সুন্দর? তোমাকে তো একবার বলেছি ও খুব সুন্দর। আপনি টেলিফোন রেখে দেবার আগে দয়া করে শুধু একটি সত্যি কথা বলুন। আমি তো সবই সত্যি কথা বলছি। কি জানতে চাচ্ছ বলো তো? ওই দিন কি পুলিশ আপনাকে মেরেছিল? না। এই তো মিথ্যা বললেন। আজ সত্যি বলছি, ওই দিন মিথ্যা বলেছিলাম। আপনার কোনটা সত্যি কোনটা মিথ্যা কে জানে। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আপনাকে একটা খবর দেই, টুটুল ভাইকে পাওয়া গেছে। কাউকে কিছু না বলে 1 মাসের জন্য কলকাতা গিয়েছিল। মজার ব্যাপার কি জানেন? এখন আর আমার টুটুল ভাইকে ভালো লাগছে না। ওই দিন টেলিফোন করেছিল, আমি কথাও বলিনি। আমার এরকম হলো কেন বলুন তো? আমি টেলিফোন রেখে ফুপার খোঁজে গেলাম। তিনি ছাদে। হুইস্কির বোতল খোলা হয়েছে, বরফের পাত্র, ঠান্ডা পানি, প্লেটে ভিনেগার মেশানো চীনাবাদাম। আমাকে দেখে তিনি খুশি খুশি গলায় বললেন, বাদলের পরিবর্তনটা সেলিব্রেট করছি। ফুপু রাগ করবেন না? না, তাকে বলেছি আজ সে কোনো কিছুতেই রাগ করবে না। বমি করে যদি সারা ঘর ভাসিয়ে দেই তবু রাগ করবে না। তুমি বসো হিমু, আরাম করে বসো। সম্পর্ক মিশ খাচ্ছে না, মিশ খেলে তোমাকেও খানিকটা দিতাম। আপনি কপেক খেয়েছেন? আরে না, মাত্র তো শুরু। আমি 9টা পর্যন্ত পারি, আমার কিছুই হয় না। ওই দিন বলেছিলেন না 6টা? বলেছিলাম? বলে থাকলে ভুল বলেছি। 9টা হচ্ছে আমার লিমিট। 9, NINE, 9। আর খাবেন না ফুপা?
ফুপা গ্রাসে নতুন করে ঢালতে ঢালতে বললেন, খেতে খেতে তোমার কথাই ভাবছিলাম। তুমি মানুষটা খারাপ না, পাগলা ভাব আছে তবে ভালো। তোমার বাবা পাগলা ছিল তবে ভালো ছিল না। ভালো ছিল না বলছেন কেন? দেখেছি তো, ও বাড়ি ছেড়ে পালালো আমার বিয়ের অনেক পরে। উন্মাদ ছিল। ফুপা, আপনি কিন্তু বড় দ্রুত খাচ্ছেন। শুনেছি দ্রুত খাওয়া খারাপ। ফুপা গভীর গলায় বললেন, 9 হচ্ছে আমার লিমিট। 9-এর আগে স্টপ করে দেব। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার ধারণা তোমার বাবা ছিলেন একজন প্রথম শ্রেণীর উন্মাদ। এটা হচ্ছে আমার ধারণা। তুমি আবার রাগ করছো না তো? না, ছেলেকে মহাপুরুষ বানানোর অদ্ভুত খেয়াল উন্মাদের মাথাতেই শুধু আসে, বুঝলে? আরে বাবা, মানুষ কি হবে না হবে সব আগে থেকে ঠিক করা থাকে? কে ঠিক করে রাখেন? ঈশ্বর। প্রকৃতিও বলতে পারো। 46 ক্রোমোজোমে মানুষের ভবিষ্যৎ লেখা থাকে। সে কেমন হবে, কি হবে, সব কিন্তু প্রিডিটারমাইন্ড। জিন সব নিয়ন্ত্রণ করছে। ফুপা, আর নেবেন না। আরে এখনই বন্ধ করব কি? নেশাটা মাত্র ধরেছে। তুমি মানুষ খারাপ না। আই লাইক ইউ। তুমি পাগল ঠিকই, তবে ভালো পাগল। তোমার বাবা ছিল খারাপ ধরনের পাগল। বাবা সম্পর্কে কথাবার্তা থাক। ফুপা নিচু গলায় বললেন, কাউকে যদি না বলো তাহলে তোমার বাবার সম্পর্কে আমার একটি ধারণার কথা বলতে পারি। আমি আর কাউকে বলিনি, শুধু তোমাকেই বলছি। বাদ দিন, কিছু বলতে হবে না। জাস্ট আমার একটা ধারণা, ভুলও হতে পারে। আমার বেশিরভাগ ধারণাই ভুল প্রমাণিত হয়। হা হা হা। আমার বোধ হয় আর খাওয়া উচিত হবে না। শুধু লাস্ট অন হয়ে যাক। ওয়ান ফর দ্য রোড। হিমু। জি। তোমার যদি ইচ্ছে করে খানিকটা খেয়ে দেখতে পারো। উল্টো দিকে ফিরে খেয়ে ফেলো। আমি কিছুই মনে করব না। আমার মধ্যে কোনো প্রিজুডিস নেই। তুমি হচ্ছে বন্ধুর মতো। আমি খাবো না, আপনিও বন্ধ করুন। 9টা কি হয়ে গেছে? হ্যাঁ, 10-এ শেষ করা যাক, জোর সংখ্যা। তারপর তোমার বাবা সম্পর্কে কি যেন বলছিলাম? কিছু বলছিলেন না। বলছিলাম, মনে পড়েছে। আমার কি ধারণা জানো? আমার ধারণা তোমার বাবা তোমার মাকে খুন করেছিল। আমি সহজ গলায় বললাম, এরকম ধারণা হবার কারণ কি? যখন তোমার বাবার সঙ্গে অনেক দিন পর দেখা হলো তখন সে অনেক কথাই বলল, কিন্তু দেখা গেল নিজের স্ত্রী সম্পর্কে কিছু বলছে না। সে কিভাবে মারা গেছে জিজ্ঞেস করেছিলাম। প্রশ্ন শুনে রেগে গিয়ে বলেছিল, অন্য 10টা মানুষ যেভাবে মারা যায় সেভাবেই মারা গিয়েছিল। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, এটা শুনেই আপনি ধরে নিলেন বাবা মাকে খুন করেছেন? হ্যাঁ। অবশ্যই আমার অনুমান ভুলও হতে পারে। আমার অধিকাংশ অনুমানই ভুল হয়। আমি চুপ করে বসে রইলাম। ফুপার অধিকাংশ অনুমান ভুল হলেও এই অনুমানটি ভুল নয়। এটা সত্যি। আমি এটা জানি। আমি ছাড়াও অন্য কেউ এটা অনুমান করতে পারে, এটা আমার ধারণার বাইরে ছিল। ফুপা মদের ঘরে ঝিম মেরে বসে আছেন। আমি আকাশের তারা দেখছি। হিমু। জি। তোমার বন্ধুকে কাল নিয়ে এসো, চাকরি দিয়ে দেব। আচ্ছা। বড় ঘুম পাচ্ছে, এখানেই শুয়ে পড়ি কেমন? শুয়ে পড়ুন। ফুপা কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন। আমি আকাশের তারার দিকে তাকিয়ে রইলাম। অনেক অনেক দিন আগে বাবা আমাকে ছাদে এনে আকাশের তারা দেখিয়ে বলেছিলেন, যখনই সময় পাবি ছাদে এসে আকাশে তারার দিকে তাকাবি, এতে মন বড় হবে। মনটাকে বড় করতে হবে। ক্ষুদ্র শরীরে আকাশের মতো বিশাল মন ধারণ করতে হবে, বুঝলি? বুঝে থাকলে বল। হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ। বাবা হৃষ্ট গলায় বললেন, তোর উপর আমার অনেক আশা নিয়ে তোকে বড় করছি। তোর মা বেঁচে না থাকায় খুব সুবিধা হয়েছে। ও বেঁচে থাকলে আদর দিয়ে তোকে নষ্ট করত। আমি যেসব পরীক্ষা নিরীক্ষা করছি তার কিছুই হয়তো করতে দিত না। পদে পদে বাধা দিত। দিত কি না বল? হ্যাঁ, দিত। তোর মা না থাকায় তাহলে একদিক দিয়ে ভালোই হয়েছে, তাই না? হ্যাঁ। বাবা হঠাৎ নিচু গলায় বললেন, তোর মা যে নেই এর জন্য আমার উপরে কোনো রাগ নেই তো? তোমার উপরে রাগ হবে কেন? বাবা অপ্রস্তুতের হাসি হাসলেন। সেই হাসি আমার বুকে বিঁধল। চট করে মনে পড়ল, অনেক কাল আগে সুন্দর একটা টিয়া পাখিকে বাবা গলা টিপে মেরে ফেলেছিলেন। আমি শান্ত স্বরে বললাম, মা কিভাবে মারা গিয়েছিলেন বাবা? বাবা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, এই প্রশ্নের জবাব আমি দেব না, তোকেই খুঁজে বের করতে হবে। শুধু হৃদয় বড় হলেই হবে না, তোকে বুদ্ধিমানও হতে হবে। তোর জ্ঞান এবং বুদ্ধি হবে প্রেরিত পুরুষদের মতো। শুধু একটা জিনিস মনে রাখবি, আমি যা করছি তোর জন্যই করেছি। আচ্ছা আয়, এখন তোকে আকাশের তারাদের নাম শেখাই। একবার কালপুরুষের নাম বলেছিলাম না? বল দেখি কোনটা কালপুরুষ?
এত দেরি করলে তো হবে না, তাড়াতাড়ি বল, খুব তাড়াতাড়ি, কুইক। আমি ছাদ থেকে নিচে নামলাম। এক ধরনের গাঢ় বিষাদ বোধ করছি। এই ধরনের বিষাদ হঠাৎ হঠাৎ আমাকে আক্রমণ করে এবং প্রায় সময়ই তা দীর্ঘস্থায়ী হয়। মহাপুরুষদের কি এমন হয়? তারাও কি মাঝে মাঝে বিষাদগ্রস্ত হন? হয়তো হন, হয়তো হন না। কোনো একজন মহাপুরুষের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম আমাদের কথাবার্তা তখন কেমন হতো। মনে মনে আমি কথোপকথনের মহড়া দিলাম। দৃশ্যটা এরকম: বিশাল বটবৃক্ষের নিচে মহাপুরুষ দাঁড়িয়ে আছেন। তিনি শীর্ণকায়, কিন্তু তাকে বটবৃক্ষের চেয়েও বিশাল দেখাচ্ছে। তার গায়ে সাদা চাদর, সেই চাদরে তার মাথা ঢাকা। ছায়াময় বৃক্ষতল, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার জল জল চোখের কালো মণি দৃশ্যমান। মহাপুরুষের কণ্ঠস্বর শিশুর কণ্ঠস্বরের মতো, কিন্তু খুব মন দিয়ে শুনলে সেই কণ্ঠস্বরে একজন মৃত্যু পথযাত্রী বৃদ্ধের শ্লেষজড়িত উচ্চারণের মিল খুঁজে পাওয়া যায়। আমাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। এই কথোপকথনের সময় তিনি একবারও আমার দিকে তাকালেন না, অথচ মনে হলো তাকিয়ে আছেন। মহাপুরুষ: বৎস, তুমি কি জানতে চাও? আমি আমি অনেক কিছু জানতে চাই। আপনি কি সব প্রশ্নের উত্তর জানেন? মহাপুরুষ: আমি কোনো প্রশ্নের উত্তর জানি না, কিন্তু প্রশ্ন শুনতে ভালোবাসি। তুমি প্রশ্ন করো। আমি: বিষাদ কি? মহাপুরুষ: আমি জানি না। আমি: আপনি কি কখনো বিষাদগ্রস্ত হন? মহাপুরুষ: বিষাদ কি তাই আমি জানি না, কাজে বিষাদগ্রস্ত হই কি হই না তা কি করে বলি? তুমি আরও প্রশ্ন করো, তোমার প্রশ্ন শুনে বড়ই আনন্দ বোধ হচ্ছে। আমি: আনন্দ কি? মহাপুরুষ: বৎস, আনন্দ কি তা আমি জানি না। আমি: আপনি জানেন এমন কিছু কি আছে? মহাপুরুষ: না, আমি কিছুই জানি না। বৎস, তুমি প্রশ্ন করো। আমি: আমার প্রশ্ন করার কিছু নেই, আপনি বিদায় হন। মহাপুরুষ: চলে যেতে বলছো? আমি: অবশ্যই, বেটা তুই ভাগ। মহাপুরুষ: তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো? আমি: হ্যাঁ। মহাপুরুষ: তাতে লাভ হবে না বৎস, তুমি বোধহয় জানো না আমাদের মান অপমান বোধ নেই। কথোপকথন আরও চালানোর ইচ্ছে ছিল, চালানো গেল না। ফুপু এসে বললেন, এই, তুই বারান্দায় দাঁড়িয়ে বিড়বিড় করছিস কেন? আমি বললাম, কথা বলছি। কার সঙ্গে বলছিস? মহাপুরুষের সঙ্গে। ফুপু অসম্ভব বিরক্ত হয়ে বললেন, তুই সবসময় এমন রহস্য করিস কেন? তুই আমাকে পেয়েছিস কি? আমাকেও কি বাদলের মতো পাগল ভাবিস? তুই কি ভাবিস বাদলের মতো আমিও তোর প্রতিটি কথা বিশ্বাস করব? আমি মধুর ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। ফুপু আমার সেই হাসি সম্পূর্ণ উপেক্ষা করে বললেন, তুই একটা বিয়ে কর, বিয়ে করলে সব রোগ সেরে যাবে। বিয়ে করাটা ঠিক হবে না ফুপু। ঠিক হবে না কেন? যেসব রোগের কথা তুমি বলছো সেই সব রোগ কখনো সারাতে নেই, যে কারণে মহাপুরুষেরা বিয়ে করেন না, আজীবন চিরকুমার থাকেন। বিয়ে করার পর যারা মহাপুরুষ হন তারা স্ত্রী সংসার ছেড়ে চলে যান, যেমন বুদ্ধদেব। ফুপু হতচকিত গলায় বললেন, তুই আমাকে আপনি না বলে তুমি তুমি করে বলছিস কেন? আমি তো সবসময় তাই বলি। সে কি, আমার তো ধারণা ছিল আপনি করে বলিস। জি না ফুপু, আপনি ভুল করছেন। আমার খুব প্রিয়জনদের আমি তুমি করে বলি। আপনি যদিও খুব কঠিন প্রকৃতির মহিলা, তবু আপনি আমার একজন প্রিয়জন, সেই কারণে আপনাকে আমি তুমি করে বলি। এই তো এখন আপনি করে বলছিস। কই না তো, তুমি করেই তো বলছি। ফুপু খুবই বিভ্রান্ত হয়ে গেলেন। মানুষকে বিভ্রান্ত করতে আমার খুব ভালো লাগে। সম্ভবত আমি মহাপুরুষের পর্যায়ে পৌঁছে যাচ্ছি, মানুষকে বিভ্রান্ত করতে পারছি। রূপার সঙ্গে আমার পরিচয়ের সূত্রও হয়েছে বিভ্রান্তি। তাকে পুরোপুরি বিভ্রান্ত করতে পেরেছিলাম। তার সঙ্গে প্রথম পরিচয় হয় শীতকালে। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।